মামলা এখনো খারিজ হয়নি, সরকার যদি দিয়ে দিতে বেগরবাই করে তখন কিন্তু আবার ফাইল অর্থাৎ এই মামলাটা লকআপটা খোলা হবে ওই দিন। এই রাজ্য সরকারের অফিসিয়ালদের জন্য মামলা কিন্তু এখনো খারিজ হয়নি, মামলা কিন্তু এখনো জীবন্ত আছে। এসএলপি খারিজ, সরকারের এমএ খারিজ, এখন সিভিল অ্যাপিল হিসাবে মামলাটা রয়ে গেছে, সেটা সর্বোচ্চ আদালতই রেখে দিয়েছে। সেখানে কি আছে, কন্টেমগুলো আছে, কন্টেমের উপর কন্টেম হয়ে যাবে, অর্থাৎ যদি ডিএটা না দেয় তাহলে কন্টেমের উপর কন্টেম মানে এই যে দুই অফিসিয়াল আগে যে নাম বললাম তাদের জেল কাস্টডি হবে। রিপোর্টটা দিতে হবে, কতটা কমপ্লেন্স করলো আর কি, দিল কি দিল না সেটাও কিন্তু সর্বোচ্চ আদালতে দিতে হবে, সেটা দিতে হবে। সেই তারিখটা আমি একটু বলছি, 15/5 মধ্যে দিতে হবে এবং 15/4/26 15/4/26 তাহলে কিন্তু এটা আবার মামলাটা নথিভুক্ত হয়ে যাবে সিভিল অ্যাপিল হিসাবে, যদি তারা কমপ্লায়েন্স রিপোর্টটা সঠিক যদি দেয়, মানে ডিএটা যে দিয়েছে। অর্থাৎ এখান থেকে বেরিয়ে আসা সরকারের পক্ষে অসম্ভব। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের ডিএ দেওয়ার জন্য যে কমিটি তৈরি করে দিয়েছিল, তার পরবর্তীতেও মমতা বন্দ্যোপাধ্যায় একটি অজুহাত দেখালেন যে সেখানে রাজ্যের কোনো প্রতিনিধি করার জন্য তেমন কেউ নেই, সেই জন্য তিনি আরেকটি কমিটি তৈরি করলেন। এই কমিটির আদৌ কোনো দরকার ছিল স্যার? আর এই কমিটির যদি দরকার থেকে থাকে সেই দরকারটা কি? সেদিনকে যেদিন ডিএ মামলার রায় প্রকাশ পেয়েছে সেই পরিপ্রেক্ষিতে যেহেতু সর্বোচ্চ আদালত যে 4 সদস্যের কমিটি গঠন করেছে তার মধ্যে সকলেই আজ জেনে গেছে যে সর্বোচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি এবং উত্তরাখণ্ড ঝাড়খণ্ডের হাইকোর্টের 2জন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সিএজি বা ক্যাগের হাইলি অফিসিয়াল দিয়ে কমিটি গঠন করে দিয়েছে। এটার মূল কারণ হচ্ছে তারা ডিএটা যাতে দেওয়া হয় তার ইনভেস্টিগেশন করবে, অর্থাৎ তারাই সরকারের সঙ্গে কথা বলে কত ইনস্টলমেন্টে দেবে, কিভাবে দেবে, এই বার্তাটাই প্রকাশ করবে এসে তারা পশ্চিমবঙ্গে। এখন সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী, যদিও তিনি সেদিন মিথ্যে কথা বলেছে, কমিটি গঠন সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে হয়নি, এটা তার স্বভাব, সেটা তিনি বলে দিয়েছে। এবং তাদের সঙ্গে কথা তো বললে তো অর্থমন্ত্রী, মানে অন্তত অর্থমন্ত্রী না হোক, মুখ্য সচিব এবং অর্থ সচিব এই দুজনকে তো থাকতেই হবে তাদের সঙ্গে কথা বললে। তো মুখ্যমন্ত্রী তার সঙ্গে হয়তো আর 2-1 জনের কথা বলতে পারে, যদি সেই ব্যাপারে কমিটির কথা যে বলেছে, কমিটি যদি গঠন করে তারা ওই যে সর্বোচ্চ আদালতে গঠিত যে কমিটি তাদের সঙ্গে কথা বলা ছাড়া আর তাদের কাজ নেই। তারা কোনোভাবে সুপ্রিম কোর্টের এই মামলার বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না, সেটা পারবে একমাত্র এই কমিটি। তাদের বরং আরও গিয়ে রিপোর্ট দিতে হবে। এই ক্ষেত্রে কোনোভাবে রাজ্য সরকার কি এই যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেই সুপ্রিম কোর্টের নির্দেশ কি অমান্য করার কোনো রাস্তা রয়েছে? এই প্রশ্নটা সকলেই করছে, মানে অমান্য বলতে আমাদের কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ একটাই প্রশ্ন এখন করছে, মলয়বাবু বা শ্যামলবাবু, আমরা কি ডিএটা পাবো? অর্থাৎ অমান্য করলে পাবেন। দেখুন অর্ডারটা কিভাবে করেছে, অর্ডারটা এমনভাবে করেছে, কিন্তু মামলা কিন্তু এখনও খারিজ হয়নি, মামলা কিন্তু এখনও জীবন্ত আছে। এসএলপি খারিজ, সরকারের এমএ খারিজ, এখন সিভিল অ্যাপিল হিসাবে মামলাটা রয়ে গেছে, সেটা সর্বোচ্চ আদালতই রেখে দিয়েছে। সেখানে কি আছে, কন্টেমগুলো আছে, কন্টেমের উপর কন্টেম হয়ে যাবে, অর্থাৎ যদি ডিএটা না দেয় তাহলে কন্টেমের উপর কন্টেম মানে এই যে দুই অফিসিয়াল আগে যে নাম বললাম তাদের জেল কাস্টডি হবে।
তাই ডিএ দিতে সরকার বাধ্য, টাইম বাউন্ড দিয়ে দিয়েছে, ইমিডিয়েট এফেক্ট। অনেকে এটাও একটা প্রশ্ন হচ্ছে এই টাইম বাউন্ডটা কতটা জরুরি। হ্যাঁ, ইমিডিয়েট এফেক্ট এই কথাটা বলেছে। কত না 25%। ওই যে কন্টেম্পটের যে মাননীয় যে বিচারকদ্বয় বলেছিল যে আগে, ওটা 16ই মে বলেছে, মামলা প্রথমে যে অর্ডার ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালত থেকে প্রকাশ পেয়েছে আমরা সেগুলোর সবকটি পর্যালোচনা করেছি দুজনে মিলে। সেখান থেকে আপনাদের বেরিয়ে আসা অসম্ভব, এই কথা সেখানে শুনিয়েছে। তাই 50% মর্গবতা আপনারা এখনই দিন, কারণ ডিএ মামলা অনেক দেরি হয়ে গেছে। এবং সরকার তো সেটা মেনে নিয়েছিল, কারণ অভিষেক মনু সিংভি বলেছে যে 50% দিতে গেলে এখন মাজা ভেঙে যাবে। তখন কি বললো, ঠিক আছে 25% দিন, 6 সপ্তাহের মধ্যে দিবে বলে দিল, অর্ডার বার করলো। কিন্তু তারা হাত গুটিয়ে বসে রইল। সর্বোচ্চ আদালত, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোচ্চ আদালতে গিয়ে সওয়াল জবাব করে বিচার পাওয়ার জন্য, আর সরকারি কর্মচারীরা বিচার পেয়ে সেই বিচারকে উপেক্ষা করে, কত বড় স্পর্ধা সেটা এবার রন্ধ্রে রন্ধ্রে কিন্তু বুঝবে। তাই 25% করে দিল। অর্থাৎ তখন আমরা আবার কন্টেম করলাম। সেই কন্টেমের পরিপ্রেক্ষিতে অনেকেই বলেছিল, কন্টেমে তো শাস্তি দিল না চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি। আমরা বলছি শাস্তিটা তো মূল কথা না। আমরা বলেছি যে আমরা কন্টেম নিয়ে বেশি যদি শুনানি চাইতাম তাহলে হয়তো সে মামলাটাই আপাতত সেখানে অনেকটা ডিলে হয়ে যেত। শুধু স্মরণ করিয়ে দেওয়াতেই তারা, মাননীয় বিচারকদ্বয় বলেছে যে আমরা কিন্তু আপনাদেরকে 25% ডিএটা দিয়ে দিতে বলেছিলাম, আপনারা দেননি, সেটা কিন্তু মাথায় রাখবেন। শুধু এই বার্তাটুকুই দিয়েছিল। আমরা বলেছি দেখুন, কর্মচারী সমাজকে বিভিন্ন আপনাদের ইউটিউব চ্যানেলেও বলেছি, আপনারা ওয়েট করুন, সামগ্রিকভাবে রায়টা বিচার হয়েছে, অতএব কন্টেম থাকবে। এবং সেই কন্টেম হিসাবেই কিন্তু এই 25% দিয়ে ইমিডিয়েট এফেক্ট দিতে বলেছে। এবার যে আপনি প্রশ্ন করলেন যে ইমিডিয়েট এফেক্ট কথাটা কেন, ব্যাপারটা হ্যাঁ, ইমিডিয়েট এফেক্ট বলতে যেদিন অর্ডারটা বেরিয়েছে সেদিন থেকে 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে, কিন্তু সেটা 5ই মার্চের পরবর্তী দিনে কিন্তু আর হবে না। যদি বলেন কেন, এই হচ্ছে ওই যে কমিটির কাছে সরকারকে বলতে হবে 75% ডিএটা কীভাবে দেবে, কটা ইনস্টলমেন্টে দেবে। কারণ এই কমিটিকে সর্বোচ্চ আদালত বলে দিয়েছে আপনারা এই 75% নিয়ে সরকারের সঙ্গে কথা বলবেন, তারা কটা ইনস্টলমেন্টে দিতে চায় সেটা সরকারকে বলতে হবে, এবং ওই সরকারকে বলতে হবে এবং তার ফার্স্ট ইনস্টলমেন্টটা দিতে হবে 31শে মার্চ 2026। তাহলে কি হলো, তাহলে তো যখনই কমিটি দেখবে 6 তারিখে তখনও 25% দেয়নি, হয়ে গেল, কি হবে না, সর্বোচ্চ আদালতের নির্দেশ মানল না। এবার কমিটি তখন জানাবে তাহলে, কিন্তু 25% দিয়ে দিলে পরে তখন দুটোতে, আর পরবর্তী দুটোতে দেবে না 3টেতে দেবে, সেটা ওই 15ই মের মধ্যে দিতে হবে। এখন আর একটা প্রশ্ন আছে, কমপ্লায়েন্স রিপোর্টটা দিতে হবে, কতটা কমপ্লায়েন্স করলো আর কি, দিল কি দিল না, সেটাও কিন্তু সর্বোচ্চ আদালতে দিতে হবে। সেটা দিতে হবে, সেই তারিখটা আমি একটু বলছি, 15/5 মধ্যে দিতে হবে, এবং 15/4/26
তাহলে কিন্তু এটা আবার মামলাটা নথিভুক্ত হয়ে যাবে সিভিল অ্যাপিল হিসাবে, যদি তারা কমপ্লায়েন্স রিপোর্টটা সঠিক যদি দেয়, মানে ডিএটা যে দিয়েছে। অর্থাৎ এখান থেকে বেরিয়ে আসা সরকারের পক্ষে অসম্ভব। তাই তো আমরা বললাম যে মামলা এখনো খারিজ হয়নি, সরকার যদি দিয়ে দিতে ব্যাগরবাই করে, এই যে একটা কথা আছে ব্যাগরবাই কথাটা আমরা বলি, দিয়ে দিতে ব্যাগরবাই, তখন কিন্তু আবার ফাইল অর্থাৎ এই মামলাটা লক আপটা খোলা হবে ওই দিন। কার জন্য? এই রাজ্য সরকারের অফিসিয়ালদের জন্য। মামলাটা আমাদের চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিএ দিতে বাধ্য। তাই বলছি যে সরকার যে কমিটি করেছে বড়জোর তারা এই যে হাইলি যে কমিটি করে দিয়েছে সর্বোচ্চ আদালত, তাদের সঙ্গে কথা নিশ্চয়ই বলবে। তারা তো কথা বলতে হবে। তারা এসে কি ঘুরবে নাকি? তারা তো চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারিকে যাবে, ফিনান্স মিনিস্টারের কাছেও যেতেই বলবে তারা, কারণ এরাই তো অর্থনৈতিক দিকটা দেখে। এই হচ্ছে মূল কথা। মানে অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি তৈরির মাধ্যমে শুধুমাত্র ডিলে করছেন ভোট পর্যন্ত, তো এটা কোনোভাবে সম্ভব নয় বলছে। ভোট পর্যন্ত সে করবে কি? সে কি অথরিটি? তার আগে সুপ্রিম কোর্টের ডেট চলে আসে। তাহলে আরে আমরা ভোটের আগে দেখুন 25% পাচ্ছি কবে? 5 তারিখ, 5ই মার্চ। 5ই মার্চ। তারপরে 6ই মার্চ ফার্স্ট ইনস্টলমেন্টের কথা বলতে হবে, 6ই মার্চ। সেটার জন্য টাইম বাউন্ড দিয়েছে কবে? না 31শে মার্চ। তাহলে কত হলো? এখন যদি প্রথমটা 25 দেয় আর যদি 3টে ইনস্টলমেন্টে দেয়, তাহলে ফার্স্ট ইনস্টলমেন্ট 25। তাহলে কি হলো? 31 মার্চের মধ্যে তো 50% ডিএটা পেয়ে গেল। মার্চের পরে আর কদিন কমাস আছে? এপ্রিল আর মে, 2 মাস। মানে একদম 1 মাস করে টাইম বাউন্ড দিয়ে দিয়েছে। আপনি দেখুন 5 তারিখ অর্ডার বেরিয়েছে, 6 তারিখ 25%, তারপরে 31শে মার্চ আরও 25%, এপ্রিল মে আরও 25 হয়ে গেল, খেল খতম। হ্যাঁ, এখন ওই 15ই মের মধ্যে যদি সরকার চেঞ্জ হয়ে যায়, সরকার চেঞ্জ হলে কী হবে? সরকারি কর্মচারীদের কী হবে? আমরা তো দলটা চেঞ্জ হয়ে যাবে, সরকারটা তো থাকবে, সরকারি কর্মচারীরা তো থাকবে। দল পরিবর্তন হয়, সরকার থাকে, সরকারি কর্মচারীরা থাকে, অবসরপ্রাপ্ত কর্মচারীরা বিরোধী দলের সরকারেরও পেনশন পায়, বা যারা ইন সার্ভিস বেতন পায়, শাসক দলেরও তখন শাসক দলে পরিণত হয়, শাসক দল পরিবর্তন হলে বিরোধী দল শাসক হয়, একই ব্যাপার। আমাদের তো মামলাটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স, এইটাই তো আমাদের মামলা। তাহলে আমাদের তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা না, সে তো রাজনৈতিক দলগুলো করবে, রাজনৈতিক দলগুলো করতে পারে কোনো নেমে। এই হচ্ছে মূল কথা। ধন্যবাদ স্যার।